আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিংক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে জেনারেল সায়েন্সের উপরে যে 1000 এমসিকিউ যে সিরিজটি চলছিল তার আমি আজকে সেট 4 নিয়ে তোমার সাথে আলোচনা করব। এখানে 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সায়েন্সের উপরে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং যদি পারো এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এর জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন এখানে কি আছে? সুগার কেন ইজ আ টাইপ অফ ড্যাশ। সুগার কেন, যেটা আখ আমরা বলি, আখ গাছ এক ধরনের কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে গ্রাস। তো সুগার কেন হচ্ছে একটা গ্রাস, ঠিক আছে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, গ্রাস। তবে দেখে নেওয়ার ব্যাপারে সুগার কেন স্যাকারাম অফিসিনারাম is a perennial grass of family Poaceae, primarily cultivated for its juice from which sugar is processed. Most of the world's sugarcane is grown in subtropical and tropical areas. Sugarcane is a perennial tropical grass with tall short joints system from which sugar is extracted. তো সুগারকেনের যে সায়েন্টিফিক নাম হচ্ছে স্যাকারাম অফিসিনারাম। এটা হচ্ছে একটা পেরেনিয়াল গ্রাস, আর এটা কোন ফ্যামিলি থেকে বিলং করে? সেটা হচ্ছে পোয়েসে ফ্যামিলি থেকে এটি বিলং করে। এই ধরনের যে গ্রাস বা সুগারকেন কোন জায়গায় এটি কাল্টিভেট করা, সেটা হচ্ছে ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল রিজন এটি গ্রো করা হয়। আর সুগারকেন দিয়ে কি করা হয়? এক্সট্রাক্ট করা হয় সুগারকেন জুসটাও, এখান থেকে কি করা হয়? তোমার সুগার তৈরি করা হয়। ক্লিয়ার? বুঝা গেছে? তো সুগারকেন হচ্ছে কি একটা এক ধরনের গ্রাস। নেক্সট কোশ্চেন এখানে কি আছে? মিনারেল কনস্টিটিউয়েন্ট অফ ক্লোরোফিল ইজ। ক্লোরোফিলের মধ্যে কোন মিনারেলটি পাওয়া যায়? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এবার দেখে নেওয়ার ব্যাপারে ক্লোরোফিল ইজ দ্য মলিকিউল দ্যাট অ্যাবজর্বস সানলাইট অ্যান্ড ইউজ ইটস এনার্জি টু সিনথেসাইজ কার্বোহাইড্রেটস ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। তো ক্লোরোফিলের যে মলিকিউলস গুলো হয় সেই মলিকিউলস গুলো কি অ্যাবজর্ব করে? সানলাইট অ্যাবজর্ব করে, দিয়ে এনার্জির সাহায্যে সিনথেসাইজ করে কার্বোহাইড্রেটস। কোথা থেকে সিনথেসাইজ করে? ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড থেকে যে কার্বোহাইড্রেটস পায় সেটা কিন্তু সিনথেসাইজ করে উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড এনার্জি। এটা কাজ হচ্ছে ক্লোরোফিলের। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ফটোসিনথেসিস। আমরা সবাই জানি এই প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেসিস, and it is the basic of sustaining the life process of all plant. Since animals and humans obtain their food supplied by eating plants, photosynthesis can be said to be the source of our life also. Chlorophyll is the molecule that traps this most exclusive of all power and is called photoreceptor. It is found in the chloroplast of green plants and is what makes green plants green. তো জেনারেলি ফটোসিনথেসিস যেটা হচ্ছে কি, ফটোসিনথেসিস থেকে কি সাপ্লাই হয়? অক্সিজেন সাপ্লাই হয়, আর সেই অক্সিজেনটা কি করি? প্রত্যেকটা লিভিং অর্গানিজম সেটাকে কনজিউম করে লাইফ সাস্টেন করার জন্য। আর ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল হচ্ছে এক ধরনের ফটো রিসেপ্টর, আর এটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, গ্রিন প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। আর যে সবুজ কালার প্ল্যান্টের যে লিভস গুলো সবুজ কালার হয় সেটা কি কারণে হয়? সেটা হচ্ছে তোমার ক্লোরোফিল থাকার কারণে এটি কিন্তু তোমার গ্রিন কালার দেখায়। ক্লিয়ার? বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে? which of the part of tongue bears cell for sour taste? টঙের কোন অংশতে টক টেস্ট আমরা পাই? টক যে টেস্ট হয়, ঠিক আছে, যে টক জাতীয় টেস্টটি টঙের কোন অংশ থেকে আমরা এটি পাই? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে সাইডস। ঠিক আছে, জিভের সাইড থেকে কিন্তু আমরা ওখানে কি থাকে? সাওয়ার টেস্টের বার্ডস গুলো থাকে, সেখান থেকে আমরা কি করি? সেখান থেকে কি হয়? সাওয়ার টেস্ট আমরা ফিল করতে পারি। ঠিক? তো দেখে ব্যাপারে taste buds probably play the most important part in helping us to enjoy many flavor of food. Our taste buds can recognize 4 basic kinds of taste: sweet,
salty, sour and bitter. The salty or sweet taste buds are located near the front of our tongue. The sour taste buds lines the side of our tongue and the bitter taste buds are found at the very back of our tongue. তো টেস্ট বাডস প্রবাবলি কি করে, আমাদের যে খাবারটা যেটা খাই সেই খাবারটার টেস্টটাকে এনজয় করার জন্য কিন্তু টেস্ট বাডসগুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমাদের যে টেস্ট বাডসগুলো থাকে চারটি ধরনের, কিন্তু তারা টেস্টকে তারা রেকগনাইজ করতে পারে। কি কি? সেটা হচ্ছে সুইট মানে মিষ্টি, সল্টি মানে নোনা, সাওর মানে টক এবং বিটার মানে কষা। তো সুইট অথবা সল্টি যে টেস্ট বাডসগুলো থাকে সেগুলো কোথায় থাকে? সামনের দিকে থাকে, ইন ফ্রন্ট অফ দ্য টাং। সাওর যে টেস্ট বাডসগুলো থাকে সেগুলো হচ্ছে সাইডস অফ আওয়ার টাং থাকে, টাঙের সাইডসগুলো থাকে। এবং বিটার যে কষা যে ভাবটা থাকে, সেই যে কষা ভাবটা কোন জায়গায় থাকে, টেস্ট বাডসগুলো করে থাকে, সেটা হচ্ছে জিভের পিছন দিক করে। ক্লিয়ার? তো এই চারটে টেস্টের যে টেস্ট বাডসগুলো আছে সেটা হচ্ছে তার পজিশনগুলো হচ্ছে টাঙের মধ্যে। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে? হু ডিসকভার্ড ম্যালেরিয়া কজিং জার্মস? তো এনাদের মধ্যে কে আবিষ্কার করেছিলেন ম্যালেরিয়া যে রোগটি আছে সেই রোগটি জার্মস এর কারণে হয়? ওই সায়েন্টিস্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, চার্লস লুইস অ্যালফন্সি ল্যাভারিন। তো ইনি আবিষ্কার করেছিলেন যে ম্যালেরিয়া যে রোগটি হচ্ছে সেই রোগটি কিন্তু জার্মস এর কারণে হয়। এবার দেখে নিন এটা, চার্লস লুইস অ্যালফন্সি ল্যাভারিন, a French army surgeon, sanctioned its constituent Algerian discovered that malaria was caused by protozoan parasite in 1880. তো একজন ফ্রেঞ্চ আর্মি সার্জন ছিলেন, উনি হচ্ছেন চার্লস লুইস অ্যালফন্সে ল্যাভারিন। তো উনি আবিষ্কার করেছিলেন 1880 সালে যে ম্যালেরিয়া যে রোগটি হচ্ছে সেই রোগটি কিন্তু কি কারণে হয়? জার্মস এর কারণে হয়। সেই জার্মস হচ্ছে কি? প্রোটোজোন প্যারাসাইট। তো প্রোটোজোন প্যারাসাইটের কারণে কিন্তু কি হয়? ম্যালেরিয়া রোগটি স্প্রেড করে। ক্লিয়ার? এটা কিন্তু ডিসকভার করা হয়েছিল 1880 সালে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? which one of the following is not an example of eukaryotic organism? এই অর্গানিজমস গুলোর মধ্যে কোন অর্গানিজমটি এক্সাম্পল নয় ইউক্যারিওটিক অর্গানিজমের? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ক্লিয়ার? এটা দেখে নিয়ে রাখবেন। ইউক্যারিওটিক অর্গানিজম কাদেরকে বলে? সেটা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজমস whose cell have nucleus enclosed within membranes. ইউক্যারিওটিক অর্গানিজমসগুলো সেই অর্গানিজমগুলোকে বলা হয় যার নিউক্লিয়াসটি এনক্লোজড করা থাকে মেমব্রেন্সদের মধ্যে। মেমব্রেন্সের মধ্যে যদি যে অ্যানিমালসগুলোর যে সেলসগুলো হয়, সেলসের মধ্যে যে নিউক্লিয়াসটি পাওয়া যায়, সেই নিউক্লিয়াসটি যদি এনক্লোজ করা থাকে মেমব্রেনের মধ্যে, তো সেই ধরনের অ্যানিমালসগুলোকে বা সেই ধরনের অর্গানিজমসগুলোকে বলি কি আমরা ইউক্যারিওটিক অর্গানিজমস। ক্লিয়ার? ব্যাকটেরিয়া কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজমের মধ্যে পড়ে না। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে? ডিউরিং ইন্টার কনভার্সন অফ এনার্জি ফ্রম ওয়ান ফর্ম অফ টু আনাদার ফর্ম, টোটাল এনার্জি অ্যাট এনি টাইমস রিমেন্স ড্যাশ। কনজারভেশন অফ এনার্জির যে থিওরেমটি সেটা হয় এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নর ইট ইজ ডিস্ট্রয়, ইট জাস্ট ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু আনাদার ফর্ম অফ এনার্জি। তো কোশ্চেন এখানে বলেছে যে যখন ইন্টার কনভার্সন অফ এনার্জি হয়, একটা ফর্ম থেকে একটা ফর্ম যখন ইন্টার কনভার্সন অফ এনার্জি হয়, তো টোটাল এনার্জিটা কোন মানে প্রত্যেকটা সময় কি থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি আগে বললাম এর থিওরেমটা যে এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নট ইট ডিস্ট্রয়, ইট ইজ জাস্ট ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার ফর্ম। তো যখন এনার্জি কনভার্সেশন হয় তখন কি হয়? প্রত্যেকটা সময় টোটাল এনার্জি যেটা হয় প্রত্যেকটা সময় কিন্তু সেটা কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? তো ডিউরিং ইন্টার কনভার্সন অফ এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার ফর্ম, টোটাল এনার্জি এট এনি টাইমস রিমেইন কনস্ট্যান্ট। যে কোনো সময় যদি আমি টোটাল এনার্জি যেটা হয় যে কোনো সময় ইন্টার কনভার্সন অফ এনার্জির সময় যদি আমি কনসিডার করি, প্রত্যেকটা সময় কি হয়? তোমার এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, কোনো সময় কিন্তু চেঞ্জেস কিছুই হয় না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে? which of the following is a physical change? এগুলোর মধ্যে কোনটি ফিজিক্যাল চেঞ্জ? ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ দু রকমের চেঞ্জ হয়। ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে টেম্পোরারি চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জের মধ্যে কোনো নিউ সাবস্টেন্স ফর্ম করে না, কেমিক্যাল চেঞ্জের মধ্যে নিউ সাবস্টেন্স ফর্ম করে। আরো অনেক কিছু আছে, তো এখানে বলেছে যে ফিজিক্যাল এগুলোর মধ্যে কোনটি ফিজিক্যাল চেঞ্জ? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে সাবলিমেশন। ঠিক আছে? সাবলিমেশন হচ্ছে কি? ফিজিক্যাল চেঞ্জ। এটা দেখে নিয়ে আপনি
Sublimation is a type of phase transition or change in state of matter just like melting, freezing and evaporation. তো sublimation হচ্ছে কি একটা phase transition, ঠিক আছে, একটা phase change হয়, এটা just change in state of matter, ঠিক আছে, যেমন ফ্রিজিং, মেল্টিং, এভাপোরেশন এগুলো হচ্ছে একটা কি চেঞ্জ ইন স্টেট অফ ম্যাটার, সেমনি সাবলিমেশন কি হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে কি একটা জাস্ট সিম্পল স্টেট চেঞ্জকে বলা হয় সাবলিমেশন। ক্লিয়ার, বুঝা গেল? সাবলিমেশন অ্যাকচুয়ালি তোমাদেরকে যদি বলি, যখন সলিড ডাইরেক্ট টার্ন করে ইন ভেপার, যদি মনে করো আমি যদি ন্যাপথলিন বল নিই, বা যদি মনে করো আমি যদি ক্যাম্ফার নিই, কর্পূর যেটাকে বলি, তো এই কর্পূর বা তোমার ন্যাপথলিন বল এগুলো কি হয়, সলিড ফর্মে থাকে, এগুলো ডাইরেক্টলি কি হয় তোমার গ্যাস ফর্মে চেঞ্জ হয়ে যায়, তাহলে এটাকে বলা কি সাবলিমেশন। ক্লিয়ার, বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, সিভিডস আর ইম্পর্টেন্ট সোর্স অফ ড্যাশ। সিভিডস কিসের ইম্পর্টেন্ট সোর্স, মানে কোন সিভিডস এর মধ্যে কোন মিনারেলস থাকে, মানে কোন মিনারেলসটি হচ্ছে ইম্পর্টেন্ট সোর্স সিভিডস এর। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সেটা হচ্ছে আয়োডিন। এটা দেখে নিই আপনি, সিভিড ইজ a source of iodine necessary for thyroid function to prevent goiter. However, an excess of iodine is suspected in a heightened cancer risk in Japanese who consume a lot of plant and even bigger risk in post-menopausal for women. তো সিভিডের যে মেন সোর্স, কোন ধরনের মিনারেলসটি পাওয়া যায় সিভিডসের মধ্যে, সেটা হচ্ছে আয়োডিন। আর এই আয়োডিন আমরা সবাই জানি আয়োডিনটা কি হয়, প্রিভেন্ট করে গয়টার থেকে। গয়টার হচ্ছে একটা গলায় রোগ হয়, থাইরয়েড যে গ্ল্যান্ডটি থেকে যখন ফুলে যায় সেখান থেকে কি হয়, গয়টার হয়। তাহলে এই গয়টার যে রোগটিকে প্রিভেন্ট করার জন্য কি হয়, আয়োডিন কনজিউম করতে হয়। যদি মনে করো কেউ যদি এক্সেস আয়োডিন কনজিউম করে, ঠিক আছে, তাহলে কি হয়, সেটা একটা রিস্ক থাকে, ক্যান্সারের রিস্ক থাকে, এবং উমেনদের ক্ষেত্রে কি হয়, মেনোপজেলের কিন্তু একটা মানে পোস্ট মেনোপজেলের কিন্তু একটা রিস্ক থেকে যায়, ঠিক আছে। তো এক্সেস আয়োডিন কনজিউম করাটা কিন্তু ঠিক না, বুঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হুইচ গ্যাস ইজ ইউজড টু ম্যানুফ্যাকচার বনস্পতি ফ্রম ভেজিটেবল অয়েল। বনস্পতি যে ঘি হয়, সেই বনস্পতিকে ম্যানুফ্যাকচার করার জন্য, ভেজিটেবল অয়েল থেকে বনস্পতিকে ম্যানুফ্যাকচার করার জন্য কোন গ্যাসটি ইউজ করা হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সেটা হচ্ছে হাইড্রোজেন। এটা দেখে নিয়ে আপনি, হাইড্রোজিনেশন টু ট্রিট উইথ হাইড্রোজেন। হাইড্রোজেনেশন মানে হচ্ছে কি হাইড্রোজেনের সাথে কিছু জিনিসকে ট্রিট করা, is a chemical reaction between molecular hydrogen and another compound of element usually in the presence of catalyst. তো হাইড্রোজেনেশন হচ্ছে কি ট্রিটমেন্ট উইথ হাইড্রোজেন, এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন কার সাথে, বিটুইন মলিকুলার হাইড্রোজেন H2 এবং অন্য আনার কম্পাউন্ডের সাথে বা অন্য কোনো এলিমেন্টের সাথে যদি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট যদি হয়, ঠিক আছে, তাহলে সেখানে যে রিয়াকশনটি হচ্ছে সেটাকে বলা কি হাইড্রোজেনেশন। বুঝা গেল? The process is commonly employed to reduce or saturate organic compound. The largest scale application of hydrogenation is for processing of vegetable oil. তো হাইড্রোজেনেশন যে প্রসেসটা, এটা ইউজ করা হয় কি রিডিউস অর স্যাচুরেট অর্গানিক কম্পাউন্ড। আর লার্জেস্ট ইউজ অফ হাইড্রোজেনেশন যে প্রসেসটি, সেটা কোথায়, ভেজিটেবল অয়েলসকে এক্সট্রাক্ট করার জন্য। Typically, vegetable oils are derived from polyunsaturated fatty acid. Their partial hydrogenation reduce most but not all of all these carbon double bonds. Hydrogenation converts liquid vegetable oils into solid or semi-solid fats such as those present in margarine. তো যে ভেজিটেবল অয়েলস এর ব্যাপারটা আমি তোমাদেরকে বলছিলাম, তো ভেজিটেবল অয়েলস কি হচ্ছে, এটা কোথা থেকে ডিরাইভ করা হয়, সেটা হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে এটি ডিরাইভ করা হয়। ক্লিয়ার? পার্শিয়াল হাইড্রোজেনেশন করা হয় ফার্স্টে, সেখানে কিন্তু কি হয়, যে সমস্ত তোমার কার্বন ডাবল বন্ডসগুলো থাকে সেগুলো কিন্তু পার্শিয়ালি এটাকে রিডিউস করা হয়, প্রত্যেক পুরোটা হয় না, পার্শিয়ালি রিডিউস হয়। আর হাইড্রোজেনেশন কি কনভার্ট করে, হাইড্রোজেনেশন কনভার্টস লিকুইড ভেজিটেবল অয়েলস, লিকুইড যে ভেজিটেবল অয়েলসটা থাকে সেই লিকুইড ভেজিটেবল অয়েলসটাকে কনভার্ট করে কিসে, সলিড অথবা সেমি সলিড ফ্যাটস এটি কনভার্ট করে হাইড্রোজেনেশনে। ক্লিয়ার? তো ম্যাক্সিমাম যে হাইড্রোজেনেশন ইউজ করা হয়, বা আমরা যদি বলতে পারি যে বনস্পতি ভেজিটেবল অয়েলস থেকে যে বনস্পতি যে জিনিসটা ঘি এক ধরনের, ঠিক আছে, সেটাকে এক্সট্রাক্ট করায় থ্রু হেল্প অফ হাইড্রোজেন। আর এই হাইড্রোজেনের প্রসেসটা হচ্ছে কি হাইড্রোজেনেশন থ্রুতে এটি এক্সট্রাক্ট করা হয়। ক্লিয়ার? চলো
নেক্সট কোশ্চেন আবার কি আছে, দ্য পিএইচ অফ নিউট্রাল সলিউশন ইজ, নিউট্রাল সলিউশনের পিএইচ কত? ফার্স্টে তোমাদেরকে বলি পিএইচ স্কেলের রেঞ্জটা। পিএইচ স্কেল শুরু হয় 0 থেকে কত দূর যায় 14 অবধি, মাঝে কি থাকে তোমার 7। ক্লিয়ার? এটা হচ্ছে স্কেলটা, এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, যত এদিকে যাবে তত কি হবে, অ্যালকালাইন হবে, আর যত তোমার এদিকে আসবে তত কি হবে, অ্যাসিডিক হবে। ঠিক আছে, তো 0 হচ্ছে মোস্ট অ্যাসিডিক আর 14 হচ্ছে মোস্ট অ্যালকালাইন। ক্লিয়ার? যত তোমার মানে রিডিউস হবে 7 থেকে, যত নিচের দিকে যাবে তত অ্যাসিডিক হবে, 7 থেকে যত উপর দিকে যাবে তত কি হবে, তোমার অ্যালকালাইন বা বেসিক হবে। তাহলে 7 যদি হয়, 7টাকে বলি আমরা কি, নিউট্রাল। তো অপশন কি, অপশন বি। দেখে নিয়ে যাবে, the pH of neutral solution is 7, value less than 7 on pH scale represent an acidic solution, as the pH value increases from 7 to 14 in solution turn more basic বা alkaline. ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, the nucleus of an atom consists of dash, অ্যাটমের যে নিউক্লিয়াস হয় সেই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? 3টে সাব অ্যাটমিক পার্টিকলস হয়, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নিউট্রাল থাকে, ইলেকট্রনের চার্জ মাইনাস থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস যদি মনে করো এটা যদি থাকে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, তোমার থাকে হচ্ছে পজিটিভ চার্জ, মানে প্রোটনস থাকে আর নিউট্রনস থাকে। ইলেকট্রনসগুলো কি হয়, নিউক্লিয়াসের চারপাশে এগুলো রিভলভ করে। ক্লিয়ার? ইন আ অরবিট, অরবিটের চারপাশে রিভলভ করে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, তোমার থাকে হচ্ছে অপশন সি, প্রোটন এবং নিউট্রনস। ক্লিয়ার? এটা দেখে নিয়ে যাবে, দ্য অ্যাটমিক নিউক্লিয়াস কনসিস্ট অফ নিউক্লিয়াস, protons and neutrons. Protons and neutrons are made up of quarks and held together with strong force generated by gluon energy exchange between quarks. তো প্রোটনস এবং নিউট্রনস কি দিয়ে তৈরি হয়, কোয়ার্কস দিয়ে তৈরি হয়, আর এরা একসাথে থাকে, একটা স্ট্রং ফোর্স জেনারেট হয় কোয়ার্কস এর মধ্যে, সেটাকে বলা হয় গ্লুয়ন এক্সচেঞ্জ। তো এই গ্লুয়ন এক্সচেঞ্জ হচ্ছে কি একটা স্ট্রং ফোর্স যেটি কোয়ার্কস এর মধ্যে একটা জেনারেট হয়, আর এই প্রোটন এবং নিউট্রনকে স্টিক করে রাখতে সাহায্য করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, ডিটারজেন্ট আর ড্যাশ, ডিটারজেন্ট যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি, সোপ, পাউডার, তো সেই জিনিসটি কি? সঠিক উত্তর হবে অপশন বি, সোডিয়াম সল্টস অফ সালফোনিক অ্যাসিড। দেখে নিয়ে তারপরে, a detergent is a substance or mixture containing soap or surfactant, any organic substance or mixture intended for washing and cleaning properties. তো ডিটারজেন্টের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি, তোমার থাকে হচ্ছে সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড। এটা কিন্তু জেনারেলি পাওয়া যায় ডিটারজেন্টের মধ্যে, আর আমরা অবভিয়াসলি প্রত্যেকদিন ডিটারজেন্ট ইউজ করি ফর ক্লিনিং পারপাসের জন্য, ওয়াশিং ক্লোথস, ক্লিনিং পারপাসের জন্য কিন্তু আমরা ডিটারজেন্ট ইউজ করি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য নোবেল গ্যাস ইউজড ইন রেডিওথেরাপিজ, রেডিওথেরাপির জন্য কোন নোবেল গ্যাস জেনারেলি ইউজ করা হয়? কারেক্ট আনসার হবে অপশন সি, রেডন। এটা দেখে নিয়ে ব্যাপারে, it is a chemical element with the symbol Rn and atomic number 86. রেডনের যে কেমিক্যাল সিম্বল সেটা হচ্ছে Rn, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 86. It is a Nobel gas. It was first discovered in 1898 by Pierre Curie and Marie Curie. Radon is an radioactive element. It is used in treatment of cancer disease as radiotherapy. Radon is Nobel gas that is emitted naturally by soil. Simple আছে, এটা হচ্ছে একটা নোবেল গ্যাস, সেটি ডিসকভার করা হয়েছিল প্রথম 1898 কে ডিসকভার করেছিলেন পেরি কিউরি এবং ম্যারি কিউরি। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের, রেডন হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, আর এটা কিসের জন্য ইউজ করা হয়, ট্রিটমেন্ট অফ ক্যান্সার ডিজিজ অ্যাজ রেডিওথেরাপি। ক্লিয়ার? রেডন কোথা থেকে এমিট করা হয়, সেটা হচ্ছে এটি এমিট হয় ন্যাচুরালি বাই সয়েল। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইথানল কন্টেনিং 5% ওয়াটার ইজ নোন অ্যাজ ড্যাশ। ইথানলের মধ্যে যদি 5% যদি ওয়াটার থাকে সেটাকে জেনারেলি আমরা কি বলি? সঠিক উত্তর হবে অপশন এ, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটা দেখে নিয়ে ব্যাপারে কি রেকটিফাইড স্পিরিট মানে, a rectified spirit or rectified alcohol or neutral spirit is highly concentrated ethanol which has been purified by means of repeated distillation, a process that is called rectification. It typically contains 95% of alcohol by volume. Rectified spirit are used in a mixed drinks, in production of liquors, for medicinal purposes and as a household solvent. তো রেটিফাইড
স্পিরিট অথবা রেটিফাইড অ্যালকোহল অথবা নিউট্রাল স্পিরিট হচ্ছে কি হাইলি কনসেন্ট্রেশন থাকে ইথানলের। এটি কিন্তু পিউরিফাইড করা হয়, রিপিটেড ডিস্টিলেশনের প্রসেস দিয়ে এটি পিউরিফাইড করা হয়। আর এই রেটিফিকেশনের প্রসেসের মধ্যে 95% কি থাকে তোমার ইথানল থাকে, ঠিক আছে। 95% কি থাকে অ্যালকোহল থাকে বাই ভলিউম। আর কোথায় কোথায় ইউজ করে রেটিফাইড স্পিরিট সেটা হচ্ছে মিক্সড ড্রিঙ্কস, ইন প্রোডাকশন অফ লিকার্স, আর তার সাথে মেডিসিনাল পারপাসের জন্য ইউজ করা হয়, এবং কিছু হাউসহোল্ড সলভেন্টের মধ্যেও রেটিফাইড স্পিরিট বা এই রেটিফাইড অ্যালকোহল বা নিউট্রাল স্পিরিট ইউজড করা হয়। ক্লিয়ার? এর কনসেন্ট্রেশনটা হচ্ছে 95% কি থাকে অ্যালকোহল থাকে। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম ইজ, অ্যালুমিনিয়ামের ইম্পর্টেন্ট ওর এগুলোর মধ্যে কোনটি? কারেক্ট আনসার হবে অপশন এ বক্সাইট। এটা দেখে নেওয়ার ব্যাপারে bauxite is a form of sedimentary rock and is the principal source of popular metal aluminium. In the earth crust, aluminium is most abundant metal. The chemical formula of bauxite is Al2O3.2H2O. তো bauxite যেটা bauxite হচ্ছে একটা form of sedimentary rock, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তোমার ওর, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সোর্স, প্রিন্সিপাল সোর্স বা অ্যালুমিনিয়ামের ওর। এটা হচ্ছে বক্সাইট, অ্যালুমিনিয়ামকে বলা হয় তোমার মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল এক্সিস্ট অন দ্য আর্থ ক্রাস্ট। ক্লিয়ার? আর বক্সাইটের ফর্মুলা আছে Al2O3.2H2O। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ মেল্টিং অলসো কল্ড? মেল্টিং এর প্রসেসটির আরেকটি নাম কি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে ফিউশন। দেখে ব্যাপারে melting or fusion is a physical process that result in phase transition of a substance from solid to liquid. তো melting হচ্ছে কি সলিড থেকে লিকুইড কে বলা হয় melting, আর এটা আরেকটি নাম হচ্ছে কি ফিউশন। এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস যেখানে স্টেট চেঞ্জ হয় সলিড থেকে লিকুইড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, a man inside an artificial satellite feels weightless because the force of attraction due to the earth is dash. যখন একজন মানুষ আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভিতরে বসে থাকে তো তখন সে ফিল করে ওয়েটলেসনেস। ক্লিয়ার? এটির কারণ হচ্ছে বিকজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ডিউ টু দ্য আর্থ ইজ ড্যাশ, ঠিক আছে। আর্থের যে ফোর্স অফ অ্যাট্রাকশন তখন কি হয়, সেই কারণে সেই মানুষটি যখন আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে বসে থাকে তখন সে ওয়েটলেসনেস ফিল করে। এর সঠিক উত্তর অপশন এ, জিরো অ্যাট দ্যাট প্লেস। তো দেখে নিই তারপরে, আর্থ অ্যাট্রাক্ট অল বডি টুয়ার্ডস ইটস সেন্টার, দ্য অ্যাক্সিলারেশন প্রডিউসড is the body due to the attraction force of the earth is called acceleration due to the gravity. তাহলে আর্থ কি করে, প্রত্যেকটা বডিজ কে সেন্টারে দিতে অ্যাট্রাক্ট করে, আর the acceleration produced in the body due to attraction of the earth on is called acceleration due to gravity. আর যখন আর্থ কি করে প্রত্যেকটা বডিজে কি হয় সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, আর সেই সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করার সময় যে অ্যাক্সিলারেশনটা প্রডিউস হয় সেটাকে বলা হয় acceleration due to gravity. Astronaut in a satellite experience weightlessness because two forces act on him, gravitational pull and centrifugal force, which cancel out each other and resultant force acting on him is zero. তাহলে যখন একটা অ্যাস্ট্রোনট আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে বসে থাকে তখন সে দুটো ফোর্সকে এক্সপিরিয়েন্স করে। মাথায় রাখবে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। দুটো ফোর্স কি করে, ইচ আদারকে ক্যান্সেল করে দেয়, দিয়ে রেজাল্টেন্ট যে ফোর্সটা হয় সেটা হচ্ছে কি জিরো। আর এই কারণেই কিন্তু সেই মানুষটি কিন্তু নিজেকে ফিল করে ওয়েটলেসনেস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, শক অ্যাবজর্ভার্স আর ইউজুয়ালি মেড অফ স্টিল অ্যাজ ইট। শক অ্যাবজর্ভার এগুলো কি দিয়ে তৈরি হয়? স্টিল। তো কোন ধরনের স্টিল দিয়ে শক অ্যাবজর্ভার তৈরি করা হয়? কারেক্ট অ্যান্সার এর অপশন সি, হ্যাজ হায়ার ইলাস্টিসিটি। যে ধরনের স্টিলগুলো ইলাস্টিসিটি খুব বেশি থাকে সেই ধরনের স্টিলগুলো দিয়ে শক অ্যাবজর্ভার তৈরি করা হয়। এটা দেখে যাবে, shock absorber is a mechanical device designed to smooth or damp shock impulse and dissipate kinetic energy. Steel is an alloy made up of combining iron and other elements. The most common of being is carbon. তো shock absorber হচ্ছে মেকানিক্যাল ডিভাইস যেটা ডিজাইন করা হয় কিসের কারণে, ইম্পালস এবং ডিসিপেট যে কাইনেটিক এনার্জিগুলো আছে সেগুলোকে স্মুথ আউট করার জন্য। ক্লিয়ার? স্টিল দিয়ে জেনারেলি শক অ্যাবজর্বার তৈরি করা হয়। কোন ধরনের স্টিল দিয়ে করা হয় সেটা হচ্ছে যে ধরনের স্টিলগুলো ইলাস্টিসিটি যাদের হায়ার আছে সে ধরনের স্টিল দিয়ে শক অ্যাবজর্বার জেনারেলি তৈরি করা হয়। স্টিল কি দিয়ে তৈরি করা হয়? স্টিল হচ্ছে অ্যালয় মেড আপ অফ কম্বাইনিং অফ আয়রন অ্যান্ড আদার এলিমেন্ট। ঠিক আছে, আদার এলিমেন্টটা কি, মেইনলি এটা ইউজ করা হয় কার্বন। বুঝা গেছে? ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে,
what is the maximum value of deforming force up to the material so elastic property and above which material loses it? Next question কি আছে, what is the maximum value of deforming force up to which a material shows elastic property and above which the material loses it? কোশ্চেনটা মানে হচ্ছে মানে ম্যাক্সিমাম ভ্যালু যতটা অবধি ইলাস্টিক প্রপার্টি সেই ম্যাটেরিয়ালটা মানে এক্সটেন্ড করতে পারে, তারপরে যদি সেটাকে তুমি জোরজবস্তি করো সেটা ভেঙে যায় বা কিছু প্রবলেম হয়ে যায় বা ডিফর্ম করে যায়, তো সেই লিমিটটির নাম কি? সঠিক উত্তরে অপশন সি, ইলাস্টিক লিমিট। তো দেখে নিই আপনি, the maximum extent to which a solid may be stretched without permanent alteration of shape or size, সেটাকে বলা ইলাস্টিক লিমিট। মানে যতটা ম্যাক্সিমাম এক্সটেন্ট অবধি একটা সলিড জিনিসকে তুমি স্ট্রেচ করতে পারবে উইদাউট এনি অল্টারেশন ইন শেপ সাইজ, সেই জিনিসটা সেই লিমিটটাকে বলা হয় তোমার ইলাস্টিক লিমিট। বুঝা গেছে? নেক্সট কোশ্চেন কি আছে, with the increase of pressure the boiling point of substance dash, যদি আমি ইনক্রিজ করি প্রেসারটা, যদি আমি ইনক্রিজ করি তাহলে সেই সাবস্ট্যান্সের বয়লিং পয়েন্টটা কি হবে? with increase in pressure the boiling point of substance decrease হবে না ইনক্রিজ হবে না কনস্ট্যান্ট থাকবে না জিরো হবে? সঠিক উত্তরে অপশনে সেটা হচ্ছে ইনক্রিজ। যদি আমি কোনো সাবস্ট্যান্সের যদি আমি প্রেসারটাকে যদি ইনক্রিজ করি তার বয়লিং পয়েন্টটা কি হবে তোমার ইনক্রিজ করবে। ক্লিয়ার? একটু দেখে নেওয়ার ব্যাপারে, the temperature stay the same until all the liquid has vaporized. As the temperature of liquid rises, the pressure of escaping vapor also rises, and the boiling point of pressure is escaping vapor is equal to the extent of liquid by surrounding air, causing bubbles to form. তাহলে যদি মনে করো আমি কোনো সাবস্ট্যান্সের বা কোনো লিকুইড সাবস্ট্যান্সের যদি আমি প্রেসারটাকে যদি ইনক্রিজ করি তার বয়লিং পয়েন্টও কিন্তু ইনক্রিজ হবে। এখানে বলে দিয়েছি দ্য টেম্পারেচার স্টে দ্য সেম আনটিল দ্য লিকুইড হ্যাজ ভেপোরাইজ, যতক্ষণ না লিকুইডটা ভেপোরাইজ হচ্ছে ততক্ষণ কি হয় টেম্পারেচারটা ঠিকঠাক বা স্টে সেম থাকে, মানে সেম তার টেম্পারেচারটা থাকে। As the temperature of liquid rises, the pressure of escaping vapor also rises. যখনই টেম্পারেচারটা রাইজ হয় তখন কি হয় লিকুইডের যে প্রেসারটা সেটা কিন্তু আস্তে আস্তে রাইজ হয়। বুঝা গেল? তো সেটাই বলেছে যখনই তোমার কোনো প্রেসার লিকুইডের যদি প্রেসারটাকে ইনক্রিজ করি তার বয়লিং পয়েন্টটা কি হবে তোমার ইনক্রিজ করবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, among the following materials sound travel faster in dash, কোন ম্যাটেরিয়ালের মধ্যে সাউন্ড সবথেকে বেশি ফাস্টার ট্রাভেল করে? কারেক্ট আনসার হবে অপশন এ, স্টিল। দেখেন একটু এর ব্যাপারে, the speed of sound is distance traveling during the unit of time by the sound wave propagating through an elastic medium. In a dry air 20 degrees Celsius 68 degree Fahrenheit, the speed of sound is 343.2 meter per second. The speed of sound varies from substance to substance. Sound travel faster in liquid and non-porous solid than in the air it is. তাহলে যত সাউন্ড কি হয় ডিফারেন্ট মিডিয়ামে কি হয় সাউন্ডের তোমার স্পিড হয়। সাউন্ডের নর্মাল যে স্পিড হয় সেটা হচ্ছে 340 থেকে 345 অবধি ভ্যারি করে নর্মাল ইয়ারে, আর সব থেকে বেশি সাউন্ড ট্রাভেল ফাস্টার হয় কিসে? সেটা হচ্ছে লিকুইড সলিডে, তারপরে হচ্ছে লিকুইডে, তারপর হচ্ছে ইয়ারে সব। আর এখানে এখানে স্টিল হচ্ছে কি সলিড, তাহলে সলিডের মধ্যে সব থেকে ট্রাভেল করবে সাউন্ড ফাস্টার। বুঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি আছে, ভেলোসিটি অফ সাউন্ড ইজ মিনিমাম ইন ড্যাশ, সাউন্ডের যে ভেলোসিটি কিসে সব থেকে মিনিমাম হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে ভ্যাকামে। ভ্যাকামে সাউন্ডের সব প্রপার্টি কি হয় সব থেকে মিনিমাম। কেন? ভ্যাকামে কি হয় সেখানে কিন্তু কোনো মিডিয়াম থাকে না, আর যদি মিডিয়াম না থাকে সাউন্ড কিন্তু প্রপাগেট করবে না, ভাইব্রেশনের কারণে কিন্তু সাউন্ড প্রডিউস হয়। মিডিয়াম যদি না থাকে তাহলে সাউন্ড কিন্তু সেখান থেকে ট্রাভেল করবে না। ক্লিয়ার? একমাত্র ভ্যাকাম দিয়ে একটি এনার্জি ট্রাভেল করে, সেটা হচ্ছে লাইট এনার্জি, বাদ বাকি কোনো এনার্জি ভ্যাকাম দিয়ে ট্রাভেল করে না। তো দেখে নিই এক্সপ্লেনেশনটা। The speed of sound in vacuum is 0 meter per second. As sound cannot travel in vacuum, sound is a wave, which means it spread through the vibration of particles in a medium such as air or water. তাহলে সাউন্ডের জন্য ট্রাভেল করার জন্য কি লাগে তোমার মিডিয়াম লাগে, ভ্যাকুমে কিন্তু কোনো মিডিয়াম থাকে না, আর মিডিয়াম না থাকার কারণে কিন্তু সাউন্ড কিন্তু সেখানে কি হয়ে যায় তোমার 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি আছে, সেফটি ফিউজ ওয়্যার ইউজড ইন ডোমেস্টিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইজ মেড আপ অফ মেটাল অফ লো ড্যাশ, যে আমাদের ঘরে প্রত্যেকটা ঘরে কি সেফটি ফিউজ ইউজ করায়, তাহলে সেফটি ফিউজ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সকে বাঁচানোর জন্য সেফটি ফিউজ ইউজ করায়। সেফটি ফিউজে যে ধরনের মেটেলটা ইউজ করায় সেই মেটেলটার কি লো থাকে, রেজিস্ট্যান্স না মেল্টিং পয়েন্ট না স্পেসিফিক গ্র্যাভিটি না কন্ডেন্সেন্স?
সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। দেখে নিয়ে আপনি the fuse wire is based on Joule's law of heating, which says that when the electric current is allowed to pass through a conductor, the conductor heats up and the proportion of the square to the current. The main object of fuse wire is electric circuit is to provide protection against short circuit or overload current. For the purpose, the material used in the fuse wire should have a high resistance and low melting point. তাহলে ফিউজ ওয়্যার কিসের উপরে বেস করে, সেটা হচ্ছে জুলস ল অফ হিটিং, এটার উপরে ফিউজ ওয়্যারটা বেস করে। আর ফিউজ ওয়্যারের ফিউজের যে মেন মানে ফাংশন সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্সকে বাঁচানোর জন্য। ওভারলোড কানেক্ট যখন কারেন্ট হয়, কোনো শর্ট সার্কিট হয়, তো সেগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু জেনারেলি আমরা ফিউজ ইউজ করি। আর ফিউজ যে মেটেরিয়ালসটা ইউজ করবো তার পারপাস হচ্ছে সেই মেটেরিয়ালসটা হাই রেজিস্ট্যান্স থাকবে এবং লো মেল্টিং পয়েন্ট থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে কি আছে, the following particles move with same kinetic energy, which of them has maximum momentum? তো এই পার্টিকেলস গুলো কি হয়, প্রত্যেকটা পার্টিকেলস কি হচ্ছে, প্রত্যেকটা পার্টিকেলসের কাইনেটিক এনার্জি সেম, বাট এগুলোর মধ্যে কোন পার্টিকেলের সব থেকে ম্যাক্সিমাম মোমেন্টাম আছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে আলফা পার্টিকেল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা পার্টিকেল প্রত্যেকটা পার্টিকেলে কিন্তু কাইনেটিক এনার্জি প্রায় সেম অর লেস কি হচ্ছে তোমার সেম, ঠিক আছে, বাট আলফা পার্টিকেলের যে মোমেন্টাম সেটা হচ্ছে কিন্তু সব থেকে বেশি। তো দেখে নিই আপনি the formula for kinetic energy in term of momentum for fundamental particle is just basically a quantized version of classical formula. Classical formula quantized version হচ্ছে kinetic energy in momentum for fundamental particle। এর ফর্মুলা হচ্ছে kinetic energy ke equals to p square by 2m, যেখানে ke হয়েছে kinetic energy, p হয়ে যাচ্ছে momentum, m হয়ে যাচ্ছে mass of the particle। ক্লিয়ার? চলো আচ্ছা শেষ প্রশ্ন এখানে কি আছে, a bottle of soda lime is grasped by the neck and swung briskly in a vertical circle. Near which portion of the bottle do the bubbles collect? একটা সোডা লাইমের বটলকে আমি কি করেছি, নেক দিয়ে একটা আটকেছি, নেকে আটকেছি মানে মাথাটাকে আটকেছি, মুখটাকে দিয়ে সেটাকে কি করছি আমি ভার্টিক্যাল সার্কেলে এটাকে আমি ঘোরাচ্ছি। তাহলে কোন পোর্শনে বাবলস গুলোকে কালেক্ট হবে? সঠিক উত্তর হবে অপশন সি, নিয়ার দ্য নেক। ঠিক আছে, একটা মনে করো সোডা লাইম বটল আছে, সেই বটলটাকে আমি কি করেছি নেকের মধ্যে, এটা মানে নেকের মধ্যে একটা স্ট্রিং দিয়ে এটাকে ভার্টিক্যালি ঘোরাচ্ছি, তো কোন জায়গাতে গিয়ে বাবলস গুলো কালেক্ট হবে? তাহলে এক্সপ্লেনেশন দেখে নাও। when the bottle of soda lime is grasped by the neck and swung briskly in a vertical circle, the bubbles collect at the top of the bottle with the neck. What flows is carbonated drinks is carbon dioxide gas. A carbonated beverage forms the bubbles when the dissolved carbon dioxide is depressures into the form of emulsion at the top. তো একটা যখন সোডা লাইম বটল থাকে বা কোনো কোল্ড ড্রিঙ্কসের বটল থাকে, তো সেই বটলটাকে যখন আমি নেককে যদি স্ট্রিং বাঁধি, স্ট্রিং দিয়ে যদি ঘোরাই, তাহলে ঘোরানোর সময় যে তোমার বাবলসগুলো যে ফর্ম করে সেটা কোথায় ফর্ম করে, সেটা হচ্ছে নেক অফ দ্য বটলে। কেন ফর্ম করছে বাবলসগুলো? সেটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ড্রিঙ্কস। ঠিক আছে, সেটা কার্বনেটেড যে ড্রিঙ্কস, ওগুলো কার্বনেটেড ড্রিঙ্কস বলে, সেই কার্বনেটেড ড্রিঙ্কস মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকছে, আর এই কার্বন ডাইঅক্সাইডের কারণে কিন্তু বাবলসগুলো ফর্ম করছে নেকের মধ্যে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকটা কোশ্চেন ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং যদি পারো এগুলোকে খাতে একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। ফের তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে সায়েন্সের আরো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।